ঘটনাটা হচ্ছে আপনার অ্যাকচুয়ালি আমার সাথে শেয়ার করছে আপনার সোহানুর রহমান অনন্ত। আচ্ছা আচ্ছা, যে নাকি আমাদের এখানে প্রায় গেস্ট হয় আর কি। তো ঘটনাটা হচ্ছে ওর এক দুঃসম্পর্কের কাজিন হয় আর কি তার। তো ওই যে অঞ্চলের ঘটনা, সেই অঞ্চলে তখন বন্যা হয়েছিল আপনার সামওয়্যার ইন লাইক কুমিল্লা, চাঁদপুর এরকম একটা অঞ্চলে। বন্যাতে প্রভাবটা এমন হয়েছিল আশেপাশে সব জায়গায় ডুবে গেছিল পানিতে। মানে আপনার খুব অল্প জায়গায় ছিল যেটা শুকনো আর কি। এমনকি ওদের ওই বাসার যে উঠোন সেখানেও আপনার মানে প্যাচপ্যাচা টাইপের পানি, মানে কাদার সাথে পানি মিশানো এরকম অবস্থা। তো এই সময় ডায়রিয়ার প্রকোপ হয়। ডায়রিয়ার প্রকোপে ওরই যে কাজিন যাকে নিয়ে ঘটনা আর কি, ও আপনার এই ডায়রিয়ার পেশেন্ট হয়ে যায় আর কি। ডায়রিয়া ওকে আক্রান্ত হয়। ডায়রিয়া আক্রান্ত হওয়ার পরে বেশ কয়েকদিন সে সাফার করে, খুব অসুস্থ হয়ে যায়। মানে কোনো ওষুধ নাই, কিছু নাই, এই অবস্থায় সাফার করতে করতে একসময় মানে খুবই খারাপ অবস্থা দাঁড়ায়। যেমন মানুষ যখন অনেকদিন এই ডায়রিয়া সাফার করে, দেখা যাচ্ছে যে দুর্গন্ধ ছড়ানো শুরু করে তার আশপাশ থেকে, এরকম ব্যাপার স্যাপার আর কি। এবং এই অবস্থায় একসময় সে সাফার করে একদিন মারা যায়। তো মারা যাওয়ার পর যেটা হয়, দেখা যাচ্ছে যে সমস্যা ওদের ওখানে কবরস্থান যেটা ছিল পার্মানেন্ট, যেখানে কবর দেওয়া হয় লাশ, সেটা তখন বন্যায় পানিতে আপনার তলানো আর কি। মানে কবর দেওয়ার মতো অবস্থা ওখানে নাই। যেটা করে ওরা খুব চিন্তা করে যে লাশ কি করব। এরকমই করে দেখে যে প্রায় আপনার 10-12 মাইল দূরে একটা জায়গা আছে যেখানে টেম্পোরারি কবরস্থান তৈরি করা হয়েছে। মানে রডারে করে করে মাটি এনে ওখানে ফেলে উঁচু করছে। তো সেই জায়গাটা আপনার কবর দেয়। তো যেদিন ওরা মানে মারা গেছে ওদিন সন্ধ্যায় সামহাও ওখানে ইলেকট্রিসিটিও নাই এবং আপনার লাশও আছে, কবর দিতে এখন নিয়ে যেতে হবে সেই দূরে। তো এরকম অবস্থায় যেটা হয়, ওরা মোটামুটি লাশকে গোসল করা বাড়ি উঠেনে ভিজা জায়গায়, এবং জানাজা পড়া হচ্ছে, ওখানে একটা বাজার ছিল, সে বাজারে জানাজা হয়। তো জানাজা যখন হয় তখন 20-25 জনের মতো মানুষ ছিল আর কি। কিন্তু এদের মধ্যে বেশিরভাগই যেতে রাজি নাই, আপনার সেই অস্থায়ী কবরস্থান পর্যন্ত কেউ যাবে না, এরকম একটা ব্যাপার। তো অনেক খুঁজে প্রায় 8-10 জনের মতো মানুষ ওরা ম্যানেজ করে ওখানে যাওয়ার জন্য, বিকজ দ্য ওয়ে টু দ্য আপনার টেম্পোরারি কবরস্থান যেটা, ওটার যে রাস্তাটা, সেটা মাঝে মাঝে অনেক জায়গায় পানি আছে আর কি, আপনার হাঁটু পানি, এরকম জিনিস ক্রস করে যেতে হবে আর কি। যেটা হয়, ওরা আপনার ওই লাশটাকে নিয়ে এরকম রওনা দেয় সন্ধ্যার সময়, মানে সন্ধ্যার পরই, তখন রাত হয়ে গেছে অলমোস্ট। তো গ্রামের, আপনি তো জানেন গ্রামের এনভায়রনমেন্টে মানে সন্ধ্যার পরে 7-8টার পরে বেশ গভীর রাত হয়ে যায় ওখানে। আর তার উপর হচ্ছে আপনার বন্যা, তো চারিপাশে মানে আপনার মনে হচ্ছে যে ধুধু এলাকা। এই অবস্থায় লাশটা নিয়ে যাচ্ছে এবং মানে খুব মানে লাশটা যেহেতু ডায়রিয়ার লাশ, মানুষ অনেকেই ভয় পাচ্ছে এটা নিয়ে একটু, যে এটার থেকে কোনো মানে আপনার এফেক্ট ছড়ায় কিনা বা সামথিং, বা গন্ধ এরকম। তো এটা নিয়ে অনেক কষ্টে ওরা শেষ পর্যন্ত অস্থায়ী কবরস্থানে পৌঁছায় জায়গাটায়। তো কয়েকজন কাজে লাগে আপনার মাটি খোঁড়ার জন্য রাতের বেলায়। তো মাটি খুঁড়তে খুঁড়তে একটা অবস্থা যখন দেখে, সাধারণত মানে কি কবরের ক্ষেত্রে আমার মনে হয়, যেটা আমি যত সঠিক জানি না, বাট 6 ফিটের মতো প্রায় গভীরতা করতে হয় আর কি। তো ওরা একটু খোঁড়ার পরই, কিছু দূর মানে অর্ধেক খোঁড়ার পরই দেখে ওখানে পানি উঠতেছে নিচ দিয়ে, মানে নিচ থেকে পানি আসছে আর কি, পানি উঠছে নিচ থেকে, মানে কবরটা পুরোপুরি খোঁড়া যাচ্ছে না। এই অবস্থা, ওই পানির মধ্যে তো আর কবর দেওয়া যাচ্ছে না, বাস লাশটাকে নিচে নামাতে পারছে না ওরা। যেটা করে, ওদের মধ্যে তখন একটা ডিসকাশন হয় যে কি করা যায়। তো ওরা অনেকে বলে যে লাশটাকে আপাতত কবরে রাখো, কলা পাতা দিয়ে ঢেকে দাও, ঢেকে দিয়ে তোমরা আরেক ট্রলার ভর্তি মাটি আনার ব্যবস্থা করো এখানে। এর মধ্যে ওখানে লাশের সাথে থাকতেও কেউ রাজি হচ্ছে না। তো 2 জন মানুষ, ওই মেয়েটার যে রিলেটিভ 2 জন, একজন ভাই আর একজন হচ্ছে দুঃসম্পর্কের লোক, 2 জন থাকতে রাজি হয় ওখানে। তো তারা 2 জন ওখানে থাকে, উইথ হেজাক লাইট ছিল সাথে, হেজাক লাইট সহ। আর বাকি সবাই চলে যায় আর কি ব্যবস্থা করতে। এবং ওই দিন আর সম্ভব হবে না রাতে মাটি আনা, জাসমিন আপনার রাত পর্যন্ত এই লাশের সাথে ওখানে থাকতে হবে তাদের, বাকিরা চলে যায় মাটি আনতে। তো ওই 2 জন দাঁড়ায় থাকে। তো দাঁড়ায় থেকে এক পর্যায়ে কিছুক্ষণ থাকতে থাকতে দেখে যে আপনার হচ্ছে টিপটিপ বৃষ্টি তো হচ্ছে, বৃষ্টি গুড়ি গুড়ি পড়তেছে। তো এই অবস্থায় ওরা তাকায় দেখে যে পানিটা বেড়ে গেছে বৃষ্টিতে, আর নিচ থেকে পানি উঠতেছে, পানি বেশ বেড়ে গেছে কবরের ভেতরে। তো ওরা করে কি, লাশটাকে উঠে আনে পাড়ে এক জায়গায় রেখে আপনার হেঁটে যে দূরে কিছু গাছ ছিল, গাছতলা আশ্রয় নেয়। গাছতলা আশ্রয় নিয়ে ওরা কথা বলতেছে, সিগারেট খাচ্ছে একটা। তো এই সময় হঠাৎ শব্দ পায়, ঝুপ করে একটা শব্দ পায়, মানে পানিতে কিছু ভারী পড়লে যেমন ঝুপ করে শব্দ হয় সেরকম।
তোরা মনে করে কি ব্যাপার, কিসের শব্দ হলো, লাশ পড়ে গেল পানিতে বা সামথিং। ওরা ওখান থেকে হেঁটে আসে, হেঁটে এসে আপনার ওই কবরের দিকে দেখে না, লাশ জায়গা মতোই আছে, যেটা ভিজে গেছে অলরেডি, কাফনে কাপড় টাপড় সব ভেজা, বাট ওই কবরের মধ্যে একটা ফ্রেশ লাশ, একদম মানে আনকোরা, মানে এটা এখনই কেউ রাখছে, কেবল একটা ফ্রেশ লাশ রাখা কবরের ভিতরে, আর ওই যে ওর বোনের যে লাশটা সেটা পাশে রাখা, এবং তীব্র একটা আতরের গন্ধ আসতেছে সেখান থেকে। এই সিনটা দেখে ওরা মানে বেশ আপনার হয়ে যায় আর কি, হঠাৎ করে বেশ মানে বিহব্বল হয়ে যায়, কিছু করে না, হয়তো বিহব্বল হয়ে যায়, দেখে ভয় পায়, এবং এই ভয় ওরা করে কি ওখান থেকে চলে আসে, ওখানে আর রাত কাটানোর সাহস পায় না। তো ওই অবস্থায় রেখে চলে আসে। তো পরদিন সকালে ওরা যে লাশ পায়, ওই বোনের লাশটা পায়, বাট যে লাশটা ওরা কবরে দেখছিল সেটা দেখেনি। তো ফাইনালি কবর দিয়ে আসে। তা আসার পরে যেটা হয়, তার ঠিক 1 সপ্তাহ পরে যে মেয়েটা মারা গেছিল, তার বাবা জানলার সামনে মানে আপনার বসেছিল আর কি রাতের বেলা, সন্ধ্যার সময়। হঠাৎ সে দেখে উঠানের মধ্যে কে জানে হাঁটতেছে, যে জায়গাটায় আপনার গোসল হয়েছিল আর কি, কে জানে একটা হাঁটতেছে। তো ধূসর জায়গায় সে বাবা, যেহেতু সে অনেকক্ষণ দেখার পর চিনতে পারে যেটা তার মেয়ে, যে মারা গেছে সেই হাঁটতেছে। তো উনি মানে আপনার ওইটা দেখে বেশ মানে একটা ধাক্কা খাওয়ার পর ওনাকে দেখে যে ওনার মেয়ে ডাকতেছে হাত দিয়ে। তো উনি গেট খুলে বাইরে যায়, যে দেখে কেউ নাই ওখানে। তো এরপর নাকি অনেকেই নাকি ওই জায়গাটাতে যেখানে গোসলটা হচ্ছিল ওইখানে ওই মেয়েটাকে হাঁটতে দেখতো। তো এর মধ্যে একজন মানে হুজুরের সাথে কথা হয়, সে নাকি তখন বলে যে আসলে ব্যাপারটা কি ছিল, যখন অসুস্থ ছিল তখন আপনারা ওকে নিয়ে চিকিৎসা করতে গেছিলেন এই খাল বিল পাড়ি দিয়ে আর কি, নৌকায় করে। তো সেই সময় কিছু একটা আসলে ওকে প্রসেস করছিল, এবং ওর বাবা কিন্তু এরকম মানে মেয়েকে দেখতে দেখতে একসময় বাবা মারা যায়। আচ্ছা, তো বলে যে প্রসেস করছিল, এবং সেটাই পরবর্তীতে আপনার এই বিভিন্ন ভাবে এসে মানে জ্বালাতো আর কি। ওকে, এটাই হচ্ছে আপনার ঘটনা। ওকে, থ্যাংক ইউ বাবু ভাই, অনেক 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 ধন্যবাদ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, তবে তার আগে সিজার আমাদের SMS করেছেন মিজান কল্যাণপুর থেকে, ভূত FM খুব জোশ হচ্ছে লিখেছেন। আমাদেরকে মমিন নাখালপাড়া থেকে SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন তিনি বলছেন গল্প অনেক বেশি ভালো লাগছে তাই লিখেছেন। শামস কুড়িল থেকে আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি, আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি শৈলী হবে, এটা হ্যাঁ শৈলী হবে, শৈলী SMS করেছেন আমাদেরকে, আর.এইচ. শাকিল সিলেট থেকে। রাতুল আমাদের SMS করেছেন আমাদের ইমন। এছাড়া আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি হাসান, SMS করেছেন তিমু পিয়াল, এবং এছাড়াও হৃদয়, হামিদ, জুবায়ের, তারপরে কবির সহ আরো অনেকে। আপনি যদি SMS পাঠাতে চান তাহলে আপনি যেটা করতে হবে, মোবাইলের মেসেজ অপশনে টাইপ করতে হবে ফুর্তি, FOORTI, ফুর্তি স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিতে হবে 9840 নম্বরে। মাসুম একটা ঘটনা বলতে যাচ্ছিল আজকে, এবং একটা নাকি ঘটনা রিসেন্ট নাকি ঘটেছে। তো মাসুমের কাছে আমি জানতে চাচ্ছি আসলে কি ধরনের ঘটনা ঘটেছে। এটা আসলে আমি যেখানে থাকি এখানে বাড়ি রংপুরের দিকে, তো ওনার কাছ থেকে শোনা 2-3টা ঘটনা আছে, বলবো আমি ব্রেকের পরে এসে। আমাদেরকে ব্রেক নিতে হবে। ওকে, তাহলে আমরা একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, এবং ব্রেকের পরে আবারও ফিরে আসছি। সো আপনারা কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউন টু রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। জাস্ট ফিরে আসছি এক্ষুনি।